আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের রেসপিরেটরি সিস্টেমের আইটেম 4 নিয়ে। আইটেম 4 এর টপিকগুলো হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন, ফ্যাক্টরস এফেক্টিং গ্যাস এক্সচেঞ্জ, সারফেক্টেন্ট, কম্পোজিশন অফ অ্যাটমসফেরিক ইন্সপায়ার্ড অ্যান্ড এক্সপায়ার্ড গ্যাস। চলো শুরু করি। এটা হচ্ছে আমাদের গাইটনের 40 নম্বর চ্যাপ্টার, প্রিন্সিপাল অফ গ্যাস এক্সচেঞ্জ। দেখো এখানে যে কম্পোজিশন অফ অ্যালভিওলার এয়ার অ্যান্ড অ্যাটমসফেরিক এয়ার। সো এই যে অ্যাটমসফেরিক এয়ার অ্যান্ড অ্যালভিওলার এয়ার এই দুটোর কম্পোজিশনটা ডিফারেন্ট। টেবিল 41 যদি আমরা দেখি, এই যে এখানে প্রথম কলামটা হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক এয়ার, এরপরে সেকেন্ড কলাম হচ্ছে আমাদের হিউমিডিফাইড এয়ার, এরপরে অ্যালভিওলার এয়ার অ্যান্ড এক্সপায়ার্ড এয়ার। যদি দেখো যে আমাদের এখানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরপর হচ্ছে ওয়াটার ভেপর, এসবগুলো দেওয়া আছে। তো অক্সিজেনের ক্ষেত্রে আমাদের যে অ্যাটমসফেরিক এয়ার সেখানে হচ্ছে 159 মিলিমিটার মার্কারি। আমাদের যে হিউমিডিফাইড এয়ারটা হয় ওখানে আমাদের 149 হয়ে যায়, অর্থাৎ এটা আমাদের ইন্সপায়ার্ড এয়ার মূলত। এবার অ্যালভিওলার এয়ার এটা হচ্ছে 104 এবং এক্সপায়ার্ড এয়ারে 120। আচ্ছা, এরকম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও আছে। চলো আমরা দেখি এখানে দেয়ার আর সেভারেল রিজনস ফর দ্য ডিফারেন্স। তো অনেকগুলো রিজন আছে ডিফারেন্সের অ্যালভিওলার এয়ার অ্যান্ড অ্যাটমসফেরিক এয়ারে। তো প্রথমত অ্যালভিওলার এয়ার ইজ অনলি পার্শিয়ালি রিপ্লেসড, অর্থাৎ আমাদের যে অ্যালভিওলার এয়ারটা আছে এটা পার্শিয়ালি রিপ্লেসড হয় অ্যাটমসফেরিক এয়ার দ্বারা প্রতিবার ব্রেথের সময়, ইচ ব্রেথ। এরপরে সেকেন্ডে হচ্ছে অক্সিজেন ইজ কনস্ট্যান্টলি বিং অ্যাবজর্বড, অক্সিজেনটা আমাদের কনস্ট্যান্টলি বডিতে অ্যাবজর্ব হচ্ছে অ্যাটমসফেরিক এয়ার থেকে। এরপরে আমাদের থার্ড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইজ কনস্ট্যান্টলি ডিফিউজিং, অর্থাৎ আমাদের বডি থেকে কার্বন ডাইঅক্সাইড কনস্ট্যান্টলি ডিফিউজ হইতেছে অ্যাটমসফিয়ারে। অ্যান্ড লাস্ট ফোর্থ নাম্বার হচ্ছে আমাদের ড্রাই অ্যাটমসফেরিক এয়ার যেটা আছে এটা আমাদের হিউমিডিফাইড হয়ে যায়। আমাদের রেসপিরেটরি প্যাসেজ আছে, সেই রেসপিরেটরি প্যাসেজের মাধ্যমে এটা হিউমিডিফাইড হয়ে যায়। সো এই হলো আমাদের এই চারটা কারণে আমাদের অ্যালভিওলার এয়ার অ্যান্ড আমাদের অ্যাটমসফেরিক এয়ারটা ডিফারেন্ট। সো এগুলোর ডিটেলস একটু লেখা আছে। দেখো, এয়ার ইজ হিউমিডিফাইড ইন দ্য রেসপিরেটরি প্যাসেজ। আমাদের যে রেসপিরেটরি কন্ডাক্টিং সিস্টেমটা ছিল, অর্থাৎ কন্ডাক্টিং পোর্শন বা যেটাকে আমরা বলি যে হচ্ছে ডেড স্পেস, তো ওইখানে আমাদের হচ্ছে মিউকাস সিক্রেশন সেল থাকে অ্যান্ড ওইখানে হচ্ছে আমাদের ওয়াটার ভ্যাপর থাকে। তো এই যে ওয়াটার ভ্যাপরগুলো আমাদের ইন্সপায়ার্ড এয়ারের সাথে মিশে ওটাকে হিউমিডিফাইড করে। হ্যাঁ, সো দেখো দ্য পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার ভ্যাপর, একটা নর্মাল বডি, অর্থাৎ আমাদের যে ওয়াটার ভ্যাপরের পার্শিয়াল প্রেশার আছে এটা অ্যাজ লং অ্যাজ তোমার বডির টেম্পারেচার 37 ডিগ্রি, এটা হবে 47 মিলিমিটার মার্কারি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমার বডিতে 37 ডিগ্রি টেম্পারেচার থাকবে ততক্ষণ পর্যন্ত এটা 47 মিলিমিটার মার্কারি থাকবে তোমার ওয়াটার ভ্যাপরের প্রেশার। এটা যদি তুমি হচ্ছে অর্থাৎ অ্যাটমসফেরিক এয়ারে যতই প্রেশার বাড়াও কমো, যেমন হচ্ছে আমরা সামনে পড়বো যখন এভিয়েশন অ্যান্ড ডিপ সি ফিজিওলজি, তো এখানে দেখবো যে এভিয়েশনের সময় আমাদের প্রেশারটা কমে যায় বাইরে অ্যাটমসফিয়ারের। বাট তারপরও তোমার বডিতে যতক্ষণ পর্যন্ত 37 ডিগ্রি তাপমাত্রা আছে ততক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে এই পার্শিয়াল প্রেশারটা থাকবে 47 মিলিমিটার মার্কারি। আচ্ছা, সো যেই কারণে দেখো আমাদের তো ইন্সপায়ার্ড যে এয়ারটা ছিল সেখানে টোটাল 760 মিলিমিটার মার্কারি ছিল। দেখো এটা হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক এয়ার, সেখানে 760 মিলিমিটার মার্কারি আমাদের প্রেশার ছিল। বাট যেহেতু ভিতরে প্রবেশ করার পরে আমাদের যে ওয়াটার ভ্যাপরের প্রেশারটা অ্যাড হয়ে গেছে 47, সো আমাদের তো 760-এর বেশি যাওয়া যাবে না অ্যাটমসফেরিক প্রেশার, যে জন্য আমাদের অন্য যে গ্যাসগুলো আছে সেগুলো ডাইলিউটেড হয়ে যায়। যেমন দেখো অ্যাটমসফেরিক এয়ার অক্সিজেন ছিল 159, বাট এটা হয়ে গেছে 149। কার্বন ডাইঅক্সাইডটা এগুলো মোটামুটি ঠিক আছে, বাট দেখো নাইট্রোজেনে 597 ছিল, এটা হয়ে গেছে 563। সো এরকম অন্য গ্যাসগুলো ডাইলিউটেড হয়ে যায় ওয়াটার ভ্যাপরের কারণে। সো এটাই বলছে যে ডাইলিউট করে দেয় অন্য অল আদার গ্যাসেস। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, যেমন ধরো এখানে এগুলোই বলা আছে, দেখো 159 থেকে এটা হয়ে গেছে কত 149, অ্যান্ড আমাদের যে নাইট্রোজেন সেটা 597 থেকে 563 হয়ে গেছে। সো এরপরে কী আছে, আমাদের অ্যালভিওলার এয়ার ইজ স্লোলি রিনিউড বাই অ্যাটমসফেরিক এয়ার, অর্থাৎ আমাদের যে প্রথমটা যেটা পড়ছিলাম আমরা যে পার্শিয়ালি রিপ্লেসড, অর্থাৎ আমাদের আমরা আগের আইটেমে পড়ে আসছি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটির মধ্যে যে আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি যেটা আছে, অর্থাৎ যেই আমাদের নর্মাল টাইডাল ভলিউম, নর্মাল ইন্সপিরেশন এক্সপিরেশনে যতটুকু ভলিউম ভিতরে থেকে যায় ওইটা হচ্ছে আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, যেটা অলমোস্ট কত 2300 মিলিলিটার। হ্যাঁ, সো এই যে 2300 মিলিলিটার এর মাত্র আমরা কতটুকু প্রতিবার ইন্সপিরেশন নিতেছি, টাইডাল ভলিউম 500, অ্যান্ড এই 500-এর মধ্যে এক্সচেঞ্জে ব্যবহার হচ্ছে কতটুকু, মাত্র 350। তার মানে আমরা যে 2300 মিলিলিটার গ্যাস ভিতরে অলরেডি থাকে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এইটার মাত্র 350 মিলিলিটার হচ্ছে আমার প্রতিবার ব্রেথের সময় এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, 350 মিলিলিটার নিউ এয়ার। সো যেই কারণে কি হয়, আমাদের
এটা পার্শিয়ালি রিপ্লেসড হয় কতটুকু, এটা হচ্ছে অলমোস্ট 1/7, ঠিক আছে, ইটস অনলি 1/7 অফ টোটাল। তার মানে আমাদের টোটাল গ্যাস এর মাত্র 1/7 আমার হচ্ছে প্রতিবার ব্রেথের সময় এটা রিপ্লেস হয়। যেই কারণে এই স্লোলি রিনিউড হওয়ার কারণে আমাদের একটা ইম্পর্টেন্স আছে। দেখো, স্লোলি রিপ্লেসমেন্ট হেল্পস স্টাবিলাইজ রেসপিরেটরি কন্ট্রোল, অর্থাৎ আমাদের বডির মধ্যে আমাদের হচ্ছে ব্লাডের মধ্যে যাতে হঠাৎ করে সাডেন চেঞ্জ না আসে। দেখো, প্রিভেন্টিং সাডেন চেঞ্জ ইন গ্যাস কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড, অর্থাৎ আমাদের ব্লাডে যাতে হচ্ছে সাডেন চেঞ্জ না আসে গ্যাসের কনসেন্ট্রেশনে, যেটা হেল্প করে আমাদের এই স্লোলি হচ্ছে স্লো যে রিনিউড হচ্ছে অ্যালভিওলার এয়ারটা। সো এখানে একটা গ্রাফ আছে। সো গ্রাফের আগে এখানে দেখো একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আমরা যদি নর্মাল ব্রিদিং করি তখন হচ্ছে প্রতি 17 বার যদি ব্রিদিং করি, দেখো এখানে যে এই যে চিত্রটা ফিগার 42 এখানে দেখো লেখা আছে, অর্থাৎ প্রথমবার তুমি ইন্সপায়ার করলা, সেখানে এই পরিমাণ গ্যাস ঢুকলো, এরপরে তুমি ফার্স্ট ব্রেথে অল্প একটু বের হলো 7/1 এরকম করতে করতে আস্তে আস্তে 17 নম্বর যে ব্রেথ, দেখো 16তেও কিন্তু হালকা কিছু আছে। সো অ্যাভারেজে 17 বার ব্রিদিং করলে তোমার হচ্ছে গ্যাসটা রিপ্লেস হয়ে যায় আর কি। সো এটাই বলছে যে রিমুভ ইন 17 সেকেন্ড। হ্যাঁ, বাট যদি তুমি তোমার রেসপিরেশনটা ডাবল বাড়ায় দাও, অর্থাৎ তোমার ভেন্টিলেশনটা ডাবল করে দাও, সো ভেন্টিলেশন ডাবল তার মানে কি সময় কম লাগবে। সো দেখো, হোয়েন ভেন্টিলেশন ইজ টুয়াইস তখন হয়ে যায় এটা 8 সেকেন্ড, 17 থেকে অর্ধেক 8। আবার যদি তুমি ভেন্টিলেশনটা কমায় দাও, অর্ধেক করে দাও, রেট অফ অ্যালভিওলার ভেন্টিলেশন অনলি 1/2, মানে হাফ নর্মাল। সো হাফ হলে তখন এটা হবে কত, 34 সেকেন্ড, 17 হচ্ছে 17 × 34 ওইরকম আর কি। সো এটা এখানে গ্রাফে দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে তোমার নর্মাল উপরে যে লালটা আছে এইটা, অ্যান্ড তোমার যে এইটা হচ্ছে 1/2 অফ নর্মাল, অর্ধেক করলে দেখো তুমি যদি তোমার রেসপিরেটরি রেটটা অর্ধেক করে দিছো, তোমার কী হয়েছে যে টাইমটা বেড়ে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে 2x নর্মাল নিচেরটা। আচ্ছা, এরপরে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেশন অ্যান্ড পার্শিয়াল প্রেশার অ্যালভিওলি। অক্সিজেনের ক্ষেত্রে কিছু কথা আছে। আচ্ছা, এটা আমি হচ্ছে গ্রাফে দেখাচ্ছি। আচ্ছা, আগে এখানে একটা লেখা আছে অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার, এটা কন্ট্রোল করে কীভাবে, এটা কন্ট্রোল হয় দুইটা মাধ্যমে। একটা হচ্ছে তার রেট অফ অ্যাবজর্পশন অফ অক্সিজেন, অর্থাৎ কতটুকু অক্সিজেন তোমার অ্যাবজর্পশন হচ্ছে ওই লাংসের মধ্যে, মানে এই অ্যাটমসফেরিক এয়ার থেকে অর্থাৎ ব্লাডের মধ্যে। আর আরেকটা হচ্ছে দ্য রেট অফ এন্ট্রি অফ নিউ অক্সিজেন ইন্টু লাংস, অর্থাৎ কতটুকু অক্সিজেন তোমার লাংসে ভেন্টিলেশনের মাধ্যমে আসতেছে, কতটুকু আসতেছে আর কতটুকু ওই লাংস থেকে ব্লাডে যাচ্ছে। এই দুইটা রেট হিসাব করে আমরা হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা অ্যালভিওলাতে হিসাব করি। যেমন দেখো, এখানে যে গ্রাফটা আছে এটা আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেশারের গ্রাফ। সো এই যে লাল যেটা আছে এইটা হচ্ছে আমাদের নর্মাল, যেটা নর্মাল না, সরি, এটা হচ্ছে তোমার 250 মিলিলিটার পার মিনিট, যেটি আমাদের মতো নর্মাল। সো প্রতি মিনিটে যদি 250 মিলিলিটার অক্সিজেন খরচ করা হয়, তো তখন আমাদের গ্রাফটা হয় এইরকম। যেখানে দেখো, তুমি যদি ভেন্টিলেশন 5 লিটার করো, এই যে 5 বরাবর যদি ড্রাগ টানো, সেখানে কী হয় আমাদের এই যে এই এ পয়েন্ট, যেটা এ পয়েন্ট, অর্থাৎ আমাদের প্রেশারটা থাকে 104 মিলিমিটার মার্কারি। বাট যদি তুমি কী করো, তোমার ভেন্টিলেশনটা বাড়ায় দাও, ঠিক আছে, ভেন্টিলেশন না, তোমার হচ্ছে ওই যে কী বলে গ্যাস, মানে তোমার বডির ইউজ, ঠিক আছে, হেভি এক্সারসাইজ করতেছো, তখন তোমার বডিতে প্রতি মিনিটে 1000 মিলিলিটার লাগতেছে অক্সিজেন। আগে লাগতো 250, এখন লাগতেছে 1000। সো অবশ্যই তোমার যেহেতু বডির রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, তোমার ভেন্টিলেশনটাও বেড়ে যাবে। তো যে কারণে দেখো, তখন এই সেম পয়েন্টে, অর্থাৎ 104 মিলিমিটার মার্কারি উঠানোর জন্য তোমার দেখো এই বরাবর লাগতেছে, অর্থাৎ প্রায় 20 লিটার, যেটা অলমোস্ট 4 to 5 ফোল্ড ইনক্রিজ করা লাগে ভেন্টিলেশনটা। হ্যাঁ, সো এইটাই বলছে। আর যদি তুমি সেম 5 লিটার ভেন্টিলেশন রাখো, তখন কিন্তু পার্শিয়াল প্রেশারটা অনেক কম, প্রায় 25 থেকে 30-এর মতো, যেটা আসলে হয় না, কারণ 25 থেকে তোমার ভেনাস ব্লাডই তো 40 মিলিমিটার মার্কারি। সো যেই কারণে আমাদের হচ্ছে এখানে ভেন্টিলেশনটা বাড়ানো লাগে। তো এগুলো এখানে বলা আছে মোটামুটি। তো অ্যাভারেজ 4.2 লিটার যদি তুমি ভেন্টিলেশন করো, তখন তোমার এটা হয়, মানে আর অক্সিজেন কনজাম্পশন হয় 250 মিলিলিটার পার মিনিট। দেখো, 4.2 লিটার হচ্ছে ভেন্টিলেশন, আর 250 মিলিলিটার পার মিনিট হচ্ছে আমাদের অক্সিজেন কনজাম্পশন। আর সেকেন্ড যে গ্রাফটা, ওটা হচ্ছে 1000 মিলিলিটার। আচ্ছা, এগুলাই। দেন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এটা ওই একই জিনিস, গ্রাফটা দেখলে বুঝবা। দেখো, আমাদের যে নর্মাল বডি ফাংশন, সেখানে হচ্ছে আমাদের প্রতি মিনিটে 200 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সো 200 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড যখন উৎপন্ন হচ্ছে, তখন দেখো গ্রাফটা হচ্ছে এরকম, অর্থাৎ এই যে এ পয়েন্ট, যেটা এটা হচ্ছে নর্মাল পয়েন্ট, যেখানে দেখো ভেন্টিলেশন হচ্ছে 4.2 লিটার, অর্থাৎ এই যে 5-এর একটু কম। সো 4.2 লিটার ভেন্টিলেশনে আমাদের প্রেশারটা থাকতেছে কত, 40।
হ্যাঁ, যে বরাবর 40। বাট হ্যাঁ, তুমি ভেন্টিলেশন বাড়াইতে পারো, ভেন্টিলেশন কমাইতে পারো, তখন হচ্ছে এগুলো কনসেন্ট্রেশন বাড়বে কমবে। আর দেখো সেম জিনিস সেম নর্মাল পয়েন্টে যদি তুমি 800 মিলিলিটার পার মিনিট করে দাও, অর্থাৎ বডির ইউজ বেড়ে গেছে, এক্সারসাইজ করতেছো বা অন্য যে কোনো কারণে বডির বেশি বেশি মেটাবলাইজ হচ্ছে আর কি, তো তখন কি হয়, এই সেম নর্মাল পয়েন্ট আনার জন্য তোমার হচ্ছে ভেন্টিলেশন দেখো আবার যে 20 বাড়ানো লাগতেছে, অর্থাৎ 4 to 5 ফোল্ড বাড়ানো লাগতেছে ভেন্টিলেশনটা। বা তুমি যদি এই এখন তুমি ভেন্টিলেশন কমাও, দেখো 4.2টা যদি রাখো, দেখো অক্সিজেন কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেছে, অক্সিজেনের পাশাপাশি অনেক বেড়ে গেছে এই 5 বরাবর, এই 800টায়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কনসেন্ট্রেশনের কথা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেই এক্সপায়ার্ড এয়ার, সেটা হচ্ছে আমাদের দেখো এক্সপায়ার্ড এয়ার ইজ এ কম্বিনেশন অফ ডেড স্পেস। এক্সপায়ার্ড এয়ার ইজ এ কম্বিনেশন অফ ডেড স্পেস এয়ার অ্যান্ড অ্যালভিউলার এয়ার। সো আমাদের কি হচ্ছে এক্সপায়ার্ড যে এয়ারটা, সেটা ডেড স্পেস এয়ার অ্যান্ড অ্যালভিউলার এয়ারের যে কম্বিনেশন। যেমন কন্ডাক্টিং পোর্শন যে এয়ারটা থাকে, এটা তো আমাদের হচ্ছে ডেড স্পেস এয়ার, অ্যান্ড অ্যালভিউলাসের মধ্যে থাকে আমাদের অ্যালভিউলার এয়ার। সো আমি এক্সপ্রেশনের সময় দুইটা এক্সপ্রেশন করি, যেটা আমরা হচ্ছে আগের দিন বলছিলাম যে ডেড স্পেস মেজার করা হয় নাইট্রোজেন ওয়াশ আউট মেথডের মাধ্যমে। সো এই সেম জিনিসটা এখানে এইভাবেই হিসাব করা হয়। সো উপরে চিত্রটা যদি দেখো, এই যে এটা হচ্ছে আমাদের এক্সপায়ার একটা এয়ার। তো দেখো প্রথম দিকে শুধুমাত্র ডেড স্পেস এয়ারটা বেরোচ্ছে, ঠিক আছে। এখন ডেড স্পেস এয়ারের মধ্যে তোমার কোনো কার্বন ডাইঅক্সাইড নাই, এবং অক্সিজেনের কত পাশের প্রেশার ওই যে অ্যাটমসফেরিক এয়ারটাই 149 মিলিমিটার মার্কারি। অ্যান্ড আস্তে আস্তে কী হচ্ছে, ওই অ্যালভিউলার এয়ার অ্যান্ড ডেড স্পেস এয়ার মিক্স হয়ে বেরোচ্ছে, অ্যান্ড লাস্টে শুধু অ্যালভিউলার এয়ার। তো দেখো আস্তে আস্তে প্রথমে ছিল না কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কোনো, এরপর আস্তে আস্তে বাড়তেছে। অ্যান্ড অক্সিজেনটাও প্রথমে ছিল ফুল। আচ্ছা, এরপরে আসো ডিফিউশন অফ গ্যাস থ্রু দ্য রেসপিরেটরি মেমব্রেন। তো এখানে প্রথমে আছে আমাদের রেসপিরেটরি ইউনিট। হোয়াট ইজ রেসপিরেটরি ইউনিট? এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে শুরু হয়। দেখো রেসপিরেটরি ব্রঙ্কিওল, সেখান থেকে হচ্ছে আমাদের অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়া, অ্যালভিওলি। সো এই পুরোটা হচ্ছে আমাদের কি রেসপিরেটরি ইউনিট। এই আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওল শুরু হলো এখানে, রেসপিরেটরি ব্রঙ্কিওল, যেটা আমাদের অ্যালভিওলার ডাক্ট, এরপরে অ্যালভিওলার স্যাক্স, আর ভিতরে হচ্ছে আমাদের অ্যালভিওলি। আচ্ছা, এরপরে আসো রেসপিরেটরি মেমব্রেন। হোয়াট ইজ রেসপিরেটরি মেমব্রেন? এটা আমরা হচ্ছে অ্যানাটমিতে উপরে আসছি। রেসপিরেটরি মেমব্রেনের কয়েকটা হচ্ছে লেয়ার আছে। কী কী লেয়ার আছে? প্রথমত একটা সারফেক্টেন্ট লেয়ার, যেখানে মূলত সারফেক্টেন্টের সাথে ফ্লুইডও থাকে। সো উপরে যদি দেখো, এই যে আমাদের ফ্লুইড অ্যান্ড সারফেক্টেন্ট লেয়ার এটা। আর এরপর আছে কি আমাদের 2 নম্বরে অ্যালভিওলার এপিথেলিয়াম। হ্যাঁ, 3 নম্বরে অ্যালভিওলার এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। আমরা জানি হিস্টোলজিতে পড়েছি যে অল দ্য সেলস, এপিথেলিয়ামের যে সেলগুলো রেস্ট অন বেসমেন্ট মেমব্রেন। সো যেখানে এপিথেলিয়াম আছে সেখানে অবশ্যই বেসমেন্ট মেমব্রেন থাকবে। তো কী হলো আমাদের সারফেক্টেন্ট গেলো, এরপর অ্যালভিওলার এপিথেলিয়াম, এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, দেন হচ্ছে আমাদের ক্যাপিলারি অ্যান্ড অ্যালভিওলার মধ্যে একটা ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেস কার মধ্যে? ক্যাপিলারির মধ্যে আর হচ্ছে অ্যালভিওলার মধ্যে। দেন আমাদের ক্যাপিলারি শুরু। এরপর কি দেখো, এখান থেকে শুরু করো। এই যে প্রথমের যেই এইটা হচ্ছে আমাদের ফ্লুইড অ্যান্ড সারফেক্টেন্ট লেয়ার, এরপর হচ্ছে আমাদের অ্যালভিওলার এপিথেলিয়াম, দেন হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন, মাঝে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, দেন আমাদের এটা কি ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। হ্যাঁ, এরপর লাস্টে হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এবার ফাইনালি আমাদের ক্যাপিলারির মধ্যে যেই আরপিসি থাকুক বা যেখানে আমাদের ডিফিউশন হবে আর কি। সো এই যে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, ফাইনালি ক্যাপিলারি এন্ডোথেলিয়াল মেমব্রেন। তো দেখো এই যে পুরো যে আমাদের রেসপিরেটরি মেমব্রেনটা, এটার থিকনেসটা অ্যাবাউট হচ্ছে 0.2 মাইক্রোমিটার থেকে শুরু করে 0.6 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। হ্যাঁ, সো যে কারণে আমাদের গ্যাসটা এর মধ্যে ডিফিউশন হয়। এবং তোমার যেই ক্যাপিলারির যে ক্যাপিলারির ডায়ামিটারটা হচ্ছে অ্যাভারেজ 5 মাইক্রোমিটার, অ্যাভারেজ ডায়ামিটার অফ পালমোনারি ক্যাপিলারি। সো যে কারণে কী হয়, আমাদের যে আরবিসি আছে, আরবিসির মধ্যে স্কুইজ করে যায়। আরবিসি যখন স্কুইজ করে যায়, তখন আরবিসি কী করে, ক্যাপিলারি ওয়ালের সাথে কাম ইন কন্ট্যাক্ট, ইউজুয়ালি টাচেস দ্য ক্যাপিলারি ওয়াল। সো যখন স্কুইজ করে এই ছোটো ডায়ামিটারের ক্যাপিলারির মধ্যে যায়, তখন হচ্ছে ক্যাপিলারি ওয়ালকে স্পর্শ করে, যে কারণে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন অনেক তাড়াতাড়ি হয়। দেখো কী কী ফ্যাক্টরস আমাদের হচ্ছে এখানে হেল্প করে, ফ্যাক্টরস এফেক্টিং গ্যাস এক্সচেঞ্জ। এখন ফ্যাক্টরসের মধ্যে নাম্বার 1, দ্য থিকনেস অফ দ্য মেমব্রেন। এটা আমরা অবশ্যই জানি, থিকনেস যদি বড় হয় তখন কী হবে। আচ্ছা, এটা পরে আসতেছি আমরা। থিকনেস, 2 নম্বর হচ্ছে সারফেস এরিয়া, 3 নম্বর হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট, অ্যান্ড 4 নম্বর হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশার ডিফারেন্স। দেখো প্রথম থিকনেস অফ রেসপিরেটরি মেমব্রেন। এখন থিকনেসটা যদি বাড়ে তখন কী হবে, আমাদের গ্যাসটা যাইতে একটু কষ্ট হবে। সো যে কারণে আমাদের ডিফিউশন রেটটা কমে যাবে। আর মেমব্রেন যত ছোটো হবে, অর্থাৎ থিকনেস কম হবে, তত বেশি বেশি আমাদের এক্সচেঞ্জ হবে। দেখো যেমন হচ্ছে ইডেমা যদি হয়, অর্থাৎ ইডেমার কারণে কী হয়, তোমার ফ্লুইড জমে ওই জায়গাটা মোটা হয়ে যায়, তখন কী হয়, আমাদের থিকনেসটা বেড়ে যায় অ্যান্ড রেসপিরেটরি রেটটা কমে যায়।
অথবা অন্য যে কোনো ডিজিজ কজ ফাইব্রোসিস, যে কোনো কারণে ফাইব্রোসিস হতে পারে লাংসে, তো এইসব কারণে আমাদের ডিফিউশন রেটটা কমে যায়। এরপর আসলে সারফেস এরিয়া। এখন সারফেস এরিয়া বলতে অ্যালভিওলার সারফেস এরিয়া বোঝানো হচ্ছে। সো অ্যালভিওলার সারফেস এরিয়ায় তুমি যদি দেখো, তোমার যদি যে কোনো অ্যালভিওলার কোনো রোগ হয় লাংসের, যেমন ধরো এমফাইসেমা, হ্যাঁ, তো এমফাইসেমায় কী হয়, আমাদের ক্যাপিলারি ওয়ালগুলো ছিঁড়ে যায়, অ্যালভিওলার ওয়ালগুলো ছিঁড়ে যায়, যে কারণে আমাদের সারফেস এরিয়াটা কমে যায়। তো এরকম এমফাইসেমা হতে পারে অথবা অন্য যে কোনো কিছু হতে পারে, যে কারণে তোমাদের সারফেস এরিয়াটা কমে গেছে। তো সারফেস এরিয়া কমে যাওয়া মানে কি, তোমার আগে যেই জায়গায় রেসপিরেশন হইতো এখন হইতেছে না, ডেড স্পেস হয়ে গেছে ওইটা। সো যেই কারণে আমাদের তখন রেটটা কমে যায়। আচ্ছা, এরপর ডিফিউশন কোএফিসিয়েন্ট। এখন ডিফিউশন কোএফিসিয়েন্টটা কি, আচ্ছা এটা জানার জন্য একটু উপরে যাওয়া লাগবে। প্রথম দিকে চ্যাপ্টারের প্রথম দিকে হচ্ছে কিছু ফিজিক্সের ব্যাপার স্যাপার দেওয়া ছিল। সো এই যে দেখো, ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ দ্য গ্যাস হুইচ ইজ প্রপোর্শনাল টু S/mW। অর্থাৎ আমাদের যে ডিফিউশন কোএফিসিয়েন্ট, এটা কি, আমাদের এসটা হচ্ছে সলিউবিলিটি অ্যান্ড রুট ওভার মলিকুলার ওয়েট। সো আমাদের দুইটা ফ্যাক্টর এখানে কাজ করে, একটা হচ্ছে সলিউবিলিটি অফ দ্য গ্যাস অ্যান্ড হচ্ছে আমাদের মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস। সো এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা হচ্ছে একটা জিনিসের সলিউবল ডিফিউশন কোএফিসিয়েন্ট নির্ণয় করি। যেটা আমাদের অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 1, মানে অক্সিজেনকে রেফারেন্স ধরে আমরা করতেছি। সো অক্সিজেনের অবশ্যই 1, অ্যান্ড অক্সিজেনের রেফারেন্সে কার্বন ডাইঅক্সাইড 20.3, অর্থাৎ অক্সিজেনের চেয়ে কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন কোএফিসিয়েন্টটা 20 গুণ বেশি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড 20 গুণ বেশি ডিফিউশন হতে পারে। আচ্ছা, তো এরপরে আসো কোথায়, এই যে ডিফিউশন কোএফিসিয়েন্ট। তো এটা কি, ইনভার্সলি স্কোয়ার রুট, যে গ্যাস সলিউবিলিটির সাথে ডিরেক্টলি সম্পর্ক প্রপোর্শনাল, আর ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে, স্কোয়ার রুট অফ মলিকুলার ওয়েট। তো এই হচ্ছে আমাদের ডিফিউশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 4 নম্বরে প্রেশার ডিফারেন্স। দেখো, প্রেশার ডিফারেন্স অ্যাক্রস দ্য রেসপিরেটরি মেমব্রেন, অর্থাৎ আমাদের যে প্রেশার ডিফারেন্সটা যত বেশি হবে আমাদের গ্যাস এক্সচেঞ্জটা তত বেশি হবে। যেমন ধরো আমরা বলছিলাম যে ভেনাস ব্লাডে অলওয়েজ না, নর্মাল অবস্থায়, সো নর্মাল অবস্থায় ভেনাস ব্লাডের প্রেশারটা হচ্ছে 40 মিলিমিটার মার্কারি অক্সিজেনের ক্ষেত্রে, পার্শিয়াল প্রেশার। সো তোমার হচ্ছে অ্যাটমসফেরিক এয়ার যেটা সি লেভেল, সো সি লেভেল অ্যাটমসফেরিক এয়ারটা হচ্ছে আমাদের 149 মিলিমিটার মার্কারি অ্যালভিওলার এয়ারে। সো যেই কারণে কী হয়, তোমার গ্যাসটা ডিফিউশন হয়ে অলমোস্ট 104 মিলিমিটার মার্কারি পর্যন্ত ডিফিউশন হয়। বাট যদি মনে করো তুমি উপরে ওঠো অ্যাভিয়েশন, সো তখন কী হয়, তোমার পার্শিয়াল প্রেশারটা কমে যায়, অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেশারটা কমে যায়, যে কারণে তোমার অক্সিজেনের পার্শিয়াল প্রেশারও কমে যায়, তখন কী হয়, গ্যাস ডিফিউশনটা কম হয়, গ্যাস এক্সচেঞ্জটা কম হয়। আচ্ছা, এরপরে ডিফিউজিং ক্যাপাসিটি। এটা মূলত ক্যাপাসিটি, দেখো দ্য অ্যাবিলিটি অফ রেসপিরেটরি মেমব্রেন টু এক্সচেঞ্জ দ্য গ্যাস, কতটুকু অ্যাবিলিটি আছে তোমার একটা গ্যাস এক্সচেঞ্জ করা, এটা হচ্ছে তোমার ডিফিউশন ক্যাপাসিটি, যেটা হচ্ছে ডিফাইন করা হয় ভলিউম অফ গ্যাস দ্যাট উইল ডিফিউজ থ্রু দ্য মেমব্রেন ইচ মিনিট ফর আ পার্শিয়াল প্রেশার ডিফারেন্স অফ 1 মিলিমিটার মার্কারি, অর্থাৎ 1 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্সে 1 মিনিটে কতটুকু গ্যাস ডিফিউশন হচ্ছে, এই ভলিউমটা হচ্ছে আমাদের ডিফিউজিং ক্যাপাসিটি। সো যেটা অক্সিজেনের ক্ষেত্রে আমাদের দেখো 21 মিলিলিটার পার মিলিমিটার মার্কারি, অর্থাৎ প্রতি মিলিমিটার মার্কারি প্রেশারে এটা হচ্ছে 21 মিলিলিটার। অক্সিজেনের প্রেশার ডিফারেন্স হচ্ছে অ্যারাউন্ড দ্য রেসপিরেটরি মেমব্রেন ইজ 11 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। তো তুমি হিসাব করো, তোমার প্রতি মিলিমিটার মার্কারিতে 21, সো 11 মিলিমিটার মার্কারিতে কত, 21 × 21 মানে 11 × 21 ইকুয়ালস অ্যাবাউট 230 মিলিলিটার অফ অক্সিজেন। তার মানে অ্যাভারেজে একজন নর্মাল মানুষের 230 মিলিলিটার অক্সিজেন ডিফিউশন হয় প্রতি মিনিটে। সো এটা হচ্ছে ডিফিউজিং ক্যাপাসিটি। এবং এটা কি করে, এক্সারসাইজের সময় এটা অবশ্যই ইনক্রিজ করবে, এক্সারসাইজে সব কিছুই বাড়ে, সো এটাও বাড়বে অবশ্যই। দেখো এখানে একটা গ্রাফ আছে, এটা হচ্ছে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। লালটা হচ্ছে নর্মাল অ্যান্ড নীলটা হচ্ছে হেভি এক্সারসাইজের সময়। দেখো কার্বন ডাইঅক্সাইডের ডিফিউজিং ক্যাপাসিটি হচ্ছে কত, 20 গুণ বেশি, যে কারণে নর্মালি এত হইতে পারে, বাট এইটা দেখো। আচ্ছা, তো এরপরে ডিফিউজিং ক্যাপাসিটি ফর কার্বন ডাইঅক্সাইড। দেখো এখন একটা কথা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের ডিফিউজিং ক্যাপাসিটি এটা মাপা যায় না। এখন মাপা যায় না কি জন্য, কারণ হচ্ছে এর ডিফিউশন কোএফিসিয়েন্ট এত বেশি, অর্থাৎ আমরা পড়ছিলাম ডিফিউশন কোএফিসিয়েন্ট 20 গুণ বেশি। সো ডিফিউশন কোএফিসিয়েন্টটা বেশি হওয়ার কারণে ও মানে খুব দ্রুত, অর্থাৎ আমাদের তো আমরা আগে দেখছিলাম যে আমাদের গ্যাসটা অর্থাৎ ব্লাডটা আমাদের অ্যালভিওলাতে থাকে মাত্র 0.8 সেকেন্ড, যেটা এক্সারসাইজের সময় 0.3 সেকেন্ড হয়ে যায়। তো এর মধ্যে ও এত তাড়াতাড়ি হচ্ছে ডিফিউশন হয়ে যায়, ওর প্রেশার ডিফারেন্সটাও কিন্তু অনেক কম, ঠিক আছে। দেখো ভেনাস ব্লাডের প্রেশার কত, 45, সরি, আর তোমার হচ্ছে অ্যালভিওলার প্রেশার কত, 40। সো খুবই কম প্রেশার ডিফারেন্স, অ্যান্ড হচ্ছে আমাদের যে খুব তাড়াতাড়ি ডিফিউশন হয়ে যায়, যে কারণে এটা মাপা যায় না ডিফিউজিং ক্যাপাসিটি কত।
বাট নর্মাল ওই হিসাব করে আমরা ধরে নিই, ঠিক আছে, অ্যাবাউট 400 থেকে 500 আমরা ধরে নিই, 400 থেকে 450 মতো, যেটা এক্সারসাইজের সময় হয়ে যায় কত 1200 থেকে 1300 মতো হয়ে যেতে পারে সর্বোচ্চ। তো এটা গেলো আমাদের কার্বন ডাইঅক্সাইড। তো এরপরে আসো, এরপরে আমাদের নিচের দিকে কী আছে, ভেন্টিলেশন পারফেকশন রেশিও, যেটা আমাদের ফার্স্ট আইটেমের টপিক হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি দেখাইছিলাম কিছু যে ভেন্টিলেশন পারফেকশন রেশিওটা যখন হচ্ছে ইনফিনিটি হয় তখন কী হয়, যখন আমাদের নর্মাল থাকে তখন কীরকম হয় প্রেশারটা, অ্যান্ড হচ্ছে যখন আমাদের কী বলে যে ইকুয়াল 0 হইতে পারে তখন আমাদের কী হয়, কোন সময় বাড়ে, কোন সময় কমে, কোন সময় প্রেশার কত, এগুলো সব আইটেম 1-এ পড়ে ফেলছি। সো এরপরে কী আছে, তো চ্যাপ্টার মোটামুটি শেষ আমাদের। সেখানে যে ফিজিওলজিক্যাল ডেড স্পেসের কথা বলা আছে, ডেড স্পেস কী জিনিস এগুলো আমরা পড়ছি। হ্যাঁ, ফিজিওলজিক্যাল শান্ট, ওই যে ভেসেলগুলো হচ্ছে আমাদের ডিরেক্ট, অর্থাৎ যেগুলো আমাদের ব্রঙ্কিয়াল ভেইন, সেগুলো আমাদের কী করে পালমোনারি ভেইনে গিয়ে ড্রেন করে, যাতে একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড গিয়া হচ্ছে মিক্সিং করে। তো এটা হচ্ছে ফিজিওলজিক্যাল শান্ট। তো আমাদের চ্যাপ্টার শেষ। অ্যান্ড আমি দেখি আইটেমের টপিকগুলো পড়া হয়েছে কিনা। রেসপিরেটরি মেমব্রেন, ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্যাস এক্সচেঞ্জ সবই শেষ, সারফেক্টেন্টটা বাকি আছে। তো সারফেক্টেন্টটা পড়ে আসি। সারফেক্টেন্ট, সারফেস টেনশন অ্যান্ড কোলাপস অফ অ্যালভিওলি। আচ্ছা, প্রথমত প্রিন্সিপাল অফ সারফেস টেনশন, এটা আমরা সবাই মোটামুটি জানি যে কী করে পানির অণুগুলো একসাথে থাকতে চায়, যে কারণে ওদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যেটা আমাদের যে রেনড্রপ টুগেদার, অর্থাৎ পানির যে মলিকুলগুলো ওগুলো একসাথে হয়ে একটা বড় মলিকুল তৈরি করে আর কি, এরকম। সো ওরা সবসময় চায় একসাথে থাকতে। এটা হচ্ছে সারফেস টেনশন, ইলাস্টিক ফোর্স। হ্যাঁ, সো অ্যালভিওলে তো কী আছে, অ্যালভিওলে তো এরকম একটা সারফেস টেনশন আছে। সো আমাদের সারফেক্টেন্টের কাজ হচ্ছে এটা রিডিউস করা। দেখো সারফেক্টেন্টটা কী জিনিস, সারফেক্টেন্ট হচ্ছে একটা সারফেস অ্যাক্টিভ এজেন্ট ইন ওয়াটার, যেটা আমাদের কী করে সারফেস টেনশনটা রিডিউস করে, গ্রেটলি রিডিউস সারফেস টেনশন অফ ওয়াটার। এখন এটা কোত্থেকে সিক্রেট হয়, এটা সিক্রেট হয় টাইপ 2 অ্যালভিওলার সেল থেকে, যেটা আমাদের প্রায় অ্যালভিওলির মাত্র 10% সারফেস এরিয়া কভার করে, অর্থাৎ আমাদের অ্যালভিওলের 10% সারফেস এরিয়া কভার করা হচ্ছে আমাদের টাইপ 2 এপিথেলিয়াল সেল। এই টাইপ 2 এপিথেলিয়াল সেল থেকে আমাদের সারফেক্টেন্ট তৈরি হয়। সো হোয়াট ইজ সারফেক্টেন্ট? সারফেক্টেন্ট ইজ আ কমপ্লেক্স মিক্সচার অফ সেভারাল ফসফোলিপিড, প্রোটিনস অ্যান্ড আয়ন্স। অর্থাৎ সারফেক্টেন্টটা হচ্ছে আমাদের ফসফোলিপিড, প্রোটিনস অ্যান্ড আয়ন্সের একটা মিক্সচার। সো এখানে কী কী আছে দেখো, ফসফোলিপিড হিসেবে এখানে আছে ডাইপালমাইটয়েল ফসফোটাইডাল কোলিন। এরপর আমাদের আছে কি সারফেক্টেন্ট এবং প্রোটিন, 3 ধরনের প্রোটিন থাকে, 4 ধরনের। একটা হচ্ছে সারফেক্টেন্ট প্রোটিন A B C D এরকম। এরপর আমাদের ক্যালসিয়াম আয়ন। সো এই 3টা জিনিস থাকে। এখন দেখো আমাদের যে পিওর ওয়াটার, সো পিওর ওয়াটারে এই সারফেস টেনশনটা কত 72 ডাইন পার সেন্টিমিটার। অ্যান্ড আমাদের যে নর্মাল ফ্লুইড অ্যালভিওলিক লাইন করে, ওইটা যদি সারফেক্টেন্ট না থাকতো আমাদের লাংসে, তখন এটা হয়তো কত অ্যাবাউট 50 ডাইন্স পার সেন্টিমিটার। এবং আমাদের সারফেক্টেন্ট সহ এটা হতে পারে কত 5 থেকে 30, দেখো 5 to 30 ডাইন্স পার সেন্টিমিটার উইথ নর্মাল অ্যামাউন্ট অফ সারফেক্টেন্ট। অর্থাৎ তুমি চিন্তা করো যে তোমার লাংসে নর্মাল কোলাপসিং টেন্ডেন্সি বা তোমার হচ্ছে কী বলে সারফেস টেনশন, এটা হচ্ছে 59 পার সেন্টিমিটার। বাট তোমার সারফেক্টেন্ট এটা কমায় কই নিয়ে আসতেছে 5 থেকে 30-এর মধ্যে নিয়ে আসতেছে, সেটা গ্রেটলি রিডিউস করতেছে আমাদের। সারফেস টেনশনের কারণে কী হয়, আমাদের যে প্রেশারটা বেড়ে যায়, ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারটা বেড়ে যায়। সো যেই কারণে দেখো এই প্রেশারটা কত হতে পারে, এখানে সূত্র দেওয়া আছে, এটাকে বলা হয় ল্যাপ্লাসের সূত্র। সো প্রেশার ইকুয়ালস টু 2 ইন্টু সারফেস টেনশন বাই রেডিয়াস। অ্যাভারেজ সাইজ যে অ্যালভিওলগুলো আছে এগুলো মোটামুটি যদি 100 মাইক্রোমিটার রেডিয়াসের একটা অ্যালভিওল আমি নেই, সো তখন কী হয় নর্মাল সারফেক্টেন্ট সহ ওইটা কত হতে পারে অ্যাবাউট 4 সেন্টিমিটার ওয়াটার প্রেশার। এবং এটাকে যদি তুমি হচ্ছে সারফেক্টেন্ট না থাকতো, এটা হতে পারতো উইদাউট এনি সারফেক্টেন্ট, এটা হতে পারতো অ্যাবাউট 18 সেন্টিমিটার ওয়াটার প্রেশার। অর্থাৎ সারফেক্টেন্ট থাকার কারণে যেটা হচ্ছে আমাদের মাত্র 4 সেন্টিমিটার, সেটা যদি সারফেক্টেন্ট না থাকতো তখন হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার হয়ে যেত, যেটা অলমোস্ট 4.5 টাইমস গ্রেট। তো বুঝতে পারছো যে আমাদের সারফেক্টেন্ট আমাদের কত উপকার করতেছে, কোলাপস টেন্ডেন্সি থেকে বাঁচাইতেছে। আচ্ছা, এরপরে দেখো প্রেশার কজড বাই সারফেস টেনশন ইজ ইনভার্সলি রিলেটেড টু অ্যালভিওলার রেডিয়াস। অর্থাৎ আমাদের যেই প্রেশারটা আছে আমরা আগে দেখছি এই ল্যাপ্লাসের সূত্র, সো রেডিয়াসের সাথে প্রেশার সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। তো যে কারণে কী হয় আমাদের অ্যালভিওলার রেডিয়াস যদি ছোটো হয়, দেখো ওয়েন ইজ হাফ নর্মাল, অর্থাৎ 50-এর জায়গায় যদি 100 হয়, তখন আমাদের কী হয় এই যে প্রেশারটা ডাবল হয়ে যায়। এবং প্রেশার ডাবল হওয়ার কারণে এটা অনেক সিগনিফিক্যান্ট দেখা যায় কাদের মধ্যে, এটা হচ্ছে স্মল প্রিমেচিউর বেবিস, ঠিক আছে, ইনফ্যান্টের মধ্যে। তাদের রেডি থাকে কত অ্যালভিওলার রেডিয়াস লেস দ্যান 25%, যে কারণে কী হয় আমাদের ওদের প্রেশারটা অনেক বেড়ে যায় এবং সারফেক্টেন্ট ওদের তৈরি হওয়া শুরু করে না। আমরা পড়ছিলাম যে এজ অফ ভায়াবিলিটি অ্যানাটমিতে, সো ওইটা ওদের একে তো সারফেক্টেন্ট তৈরি হইতেছে না তেমন একটা, প্লাস যতটুকু তৈরি হইতেছে তাও এনাফ না, কারণ কি ওদের রেডিয়াসটা অনেক কম। সো অ্যালভিওলার রেডিয়াস যদি কম থাকে আমরা জানি যে প্রেশারটা বেড়ে যায়। তো সেই কারণে ওদের মধ্যে এই কুইপসে জন্মগ্রহণ করে যদি, তখন এটা দেখা যায় রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অফ দ্য নিউবর্ন। সো এই ছিল আমাদের আজকের পড়া।
তো আমরা চলো গাইড থেকে একটু দেখে আসি জিনিসগুলো, যে গাইডে কী কী লেখা আছে। দেখো প্রথমত আমাদের যে কোলাপসিং টেন্ডেন্সি অফ লাংস। সো রিকল টেন্ডেন্সি কী কী আছে? লাংসের স্ট্রং রিকল টেন্ডেন্সি আছে, কারণ হচ্ছে কি ইলাস্টিক ফাইবার থাকে ওর মধ্যে, আর ওর মধ্যে সারফেস টেনশন থাকে, অর্থাৎ সারফেস টেনশন রিডিউসিং এজেন্ট থাকে, ওই যে সারফেক্টেন্ট থাকে। তো সারফেক্টেন্টের কারণে আর হচ্ছে ইলাস্টিক ফাইবারের কারণে লাংস রিকল টেন্ডেন্সি আছে। অ্যান্ড কী কী ফ্যাক্টর এই লাংসের কোলাপসকে প্রিভেন্ট করে? সারফেক্টেন্ট করে, এটা আমরা পড়ে আসছি। এরপর আমরা একদম প্রথমে পড়ছিলাম প্রথম আইটেমে যে ইন্ট্রাপ্লুরাল প্রেশার যে নেগেটিভ থাকে কেন লাংসকে প্রিভেন্ট কোলাপস। তো এরপর আরও কি আছে? রেজিডুয়াল ভলিউম আছে লাংসের মধ্যে। এই সাইজ অফ অ্যালভিউলার সাইজ যত বড় হবে কোলাপসিং টেন্ডেন্সি তত কম হবে, কারণ সারফেক্টেন্ট কাউন্ট বেশি হবে, এটা আমরা একটু আগে পড়ছি। সেইগুলো এখন দেখো, হোয়াট ইজ সারফেক্টেন্ট? এই যে সারফেক্টেন্ট এটা একটা সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট, এবং এটা সিগ্রেশন হয় থেকে টাইপ 2 অ্যালভিউলার সেল থেকে কখন শুরু হয়? 28th উইক, বা এটা আমরা পড়ছিলাম যে 6 থেকে 7 মাসের মধ্যে ইন্টারভিউটারাল লাইফে। এরপরে প্রডিউসিং অফ লাং সারফেক্টেন্ট, দেখো এখানে যেটা বলছিলাম যে আমাদের প্রথমত একটা ফসফোলিপিড। সো আমাদের টাইপ 2 যে অ্যালভিউলার সেল আছে ওইটা থেকে আমাদের একটা ল্যামিলার বডি তৈরি হয়। ওই ল্যামিলার বডি থেকে পরে আবার তৈরি হয় কি টিউবুলার মায়োলিন। এই টিউবুলার মায়োলিনটা হচ্ছে একটা লিপিডের টিউব। সো এই যে লিপিডের টিউব, এখান থেকে আমাদের ফসফোলিপিডটা ফর্ম হয়, এবং এই ফসফোলিপিডের সাথে আমাদের কি হয় কিছু মানে যে সারফেক্টেন্ট প্রোটিন আছে, SPA, যে SPB, C and D, সারফেক্টেন্ট প্রোটিন ABCD। সো এইগুলোকে যুক্ত হয় কার সাথে? ফসফোলিপিডের সাথে। তো এই আমাদের হচ্ছে সারফেক্টেন্ট তৈরি হয়ে গেল, এবং এটা রেগুলেট করে কি আমাদের গ্লুকোকর্টিকয়েড হরমোনস। আচ্ছা, ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স কি? প্রিভেন্টস কোলাপস। এরপরে যে ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা প্রিভেন্ট করে, অ্যালভিউলার সাইজ ঠিক রাখে, এইসব জিনিসগুলো করে। আচ্ছা, কম্পোজিশন যে পড়ছিলাম আমরা, ডাইপালমাইটয়েল, ফসফেটাইল কোলিন। এরপর আমাদের হচ্ছে কী ছিল? আচ্ছা, এখানে আরও কিছু লিখছে, যাই হোক আমরা কাইটোন থেকে যেটা পড়ছিলাম, আমাদের ক্যালসিয়াম আয়ন ছিল। এরপর হচ্ছে আমাদের আরেকটা ছিল প্রোটিন, সারফেক্টেন্ট প্রোটিন। আচ্ছা, এই যে ল্যাপ্লাসের সূত্র, P = 2T/R, অর্থাৎ আমাদের প্রেশারটা = 2 ইন্টু আমাদের কী ছিল? সারফেস টেনশন, অ্যান্ড নিচে ছিল রেডিয়াস। আচ্ছা, এই যে হোয়াট ইজ IRDS, এটা আমরা অ্যানাটমিতে পড়ছি, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। যখন জন্মের সময় হয়, তখন যদি 6 থেকে 7 মাসের মধ্যে যদি জন্মগ্রহণ করে, কারণ তখন কি হয় না, সারফেক্টেন্ট ভাবে তৈরি হওয়া শুরু করে না, বাট তৈরি হইলেও সেটা হচ্ছে অনেক কম। কেন কম? কারণ হচ্ছে অ্যালভিউলার রেডিয়াস ছোটো, অ্যান্ড রেডিয়াস ছোটো হওয়ার কারণে আমাদের প্রেশারটা বেশি হয়। আচ্ছা, তারপরে কিছু PBQ আছে এখানে, দেখো এগুলো সবই পারা জিনিস। যে বর্ন বিফোর 28 উইক্স। সো এটা দেখে বোঝা যায় যেহেতু 28 উইক্সের আগে বর্ন করছে, সুতরাং এর ডায়াগনোসিস কী হবে? যে অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, ডায়াগনোসিসটা অবশ্যই আমাদের ওই RDS। আচ্ছা, এরপর গ্যাস এক্সচেঞ্জ, দেখো এই যে পার্শিয়াল প্রেশারগুলো কোথায় কোনটা, যে অ্যালভিউলাতে কত, আর্টেরিয়াল ব্লাডে কত, ইন্টারস্টেলার ফ্লুইডে কত, ভেনাস ব্লাডে কত, এগুলো আমি সব কিছু বলছি। সো এটা মিলাই নিও। দেন হচ্ছে কম্পোজিশন, এই যে ওই যে কাইটোনের যে ছবিটা ছিল ওইটা এখানে উঠে দিচ্ছে ডিরেক্ট। রিজনস, কী কী রিজনস আছে? ওই যে 4টা জিনিস, একটা কি পার্শিয়ালি রিপ্লেসড, তারপর হচ্ছে অক্সিজেন অ্যাবজর্ব হচ্ছে কনস্ট্যান্টলি, কার্বন ডাইঅক্সাইড কনস্ট্যান্টলি ডিফিউজ হচ্ছে, অ্যান্ড এয়ারটা হিউমিডিফাইড হচ্ছে। রেসপিরেটরি মেমব্রেন, ওই যে লেয়ারগুলো যেগুলো আছে, এই যে এই ছবিটা, তো এখান থেকে লেয়ারগুলো দেখে নিবা। এরপরে কী কী ফ্যাক্টর এফেক্ট করে? দেখো থিকনেস অফ মেমব্রেন, সারফেস এরিয়া, ডিফিউশন কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে প্রেশার ডিফারেন্স। সেগুলো সবই দেখাইছি আমি। দেন আছে কি ডিফিউশন ক্যাপাসিটি, কী জিনিস? এই যে ওইটা। এরপর ডিফিউশন ক্যাপাসিটি, ডিফিউশন কোএফিসিয়েন্ট, এদের মধ্যে পার্থক্য কী? আচ্ছা, দেখো ডিফিউশন ক্যাপাসিটি যেটা, সেটা তো বললাম যে প্রতি মিলিমিটার মার্কারি প্রেশারে প্রতি মিনিটে কতটুকু গ্যাস ডিফিউজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিফিউশন ক্যাপাসিটি। আর ডিফিউশন কোএফিসিয়েন্ট যেটা, এটা জাস্ট একটা হচ্ছে তোমার রেট অফ ডিফিউশন, বা রেট না, এটা জাস্ট দুটো জিনিসের একটা আর কি কী বলে তুলনার মতো আর কি। যেমন গ্যাস সলিউবিলিটি ইন দ্য মেমব্রেন এবং হচ্ছে স্কোয়ার রুট অফ মলিকুলার ওয়েট, এটার সাথে সমানুপাতিক সম্পর্ক। সো এটার মাধ্যমে যে কোনো একটা রেফারেন্স ধরা, যেমন অক্সিজেনকে রেফারেন্স ধরা, ওইটার সাপেক্ষে বিভিন্ন গ্যাসের ডিফিউশন কোএফিসিয়েন্ট নির্ণয় করা হয়। সো এই যে অক্সিজেনের ক্ষেত্রে ডিফিউশন ক্যাপাসিটি কত? 21, আর এটা তো 1। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটাই যে 400 থেকে 750, অথবা 1200 থেকে 1300 হচ্ছে এক্সারসাইজের সময়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আইটেম 4 টপিকগুলো সবই শেষ, সব পড়ে ফেলছি আমরা। সো দেখা হবে ইনশাল্লাহ সামনে অন্য কোনো ভিডিওতে।